1980 সালে ইরাক ও ইরানের মধ্যে সীমান্ত নিয়ে একটি ছোট দ্বন্দ্ব হয়, কিন্তু এই সামান্য উত্তেজনা রূপ নেয় এক বিভীষিকাময় যুদ্ধে। ইরাক প্রথমে আক্রমণ চালায়, ইরানের আকাশে বোমার বৃষ্টি ঝরিয়ে দেয়, ইরান ধীরে ধীরে কোণঠাসা হয়ে পড়ে। ঠিক তখনই সামনে আসেন রুহুল্লাহ খামেনি। তিনি বলেন, এর থেকেও বড় এটা শুধু যুদ্ধ নয়, এটা শিয়া জাতির অস্তিত্বের প্রশ্ন। আমরা যদি হারি তাহলে শিয়া নামটা পুরো পৃথিবী থেকেই মুছে যাবে। এই এক ডাকি সাড়া দেয় পুরো গোটা ইরান। 15 বছরের কিশোররা হাতে তুলে নেয় অস্ত্র। শুরু হয় এক জাতিগত বাঁচা মরার লড়াই। ইরাকের অর্থ ভান্ডার শুকিয়ে যেতে থাকে। সৌদি আরব দেয় $40 বিলিয়ন, কুয়েত দেয় $14 বিলিয়ন। তবু ইরাকের পক্ষে যুদ্ধ টিকে রাখা সম্ভব হয় না। 2 বছর পর ইরাক নিজেই যুদ্ধবিরতি ঘোষণা করে। ঠিক তখনই ইরান চালায় আবার চরম আঘাত। ইরাকের সব থেকে বড় তেলের কূপ আল বসরা ধ্বংস করে দেয়। ইরাক আবার প্রতিশোধে জ্বালিয়ে দেয় ইরানের তেল অঞ্চল। ফলাফল বিশ্ব জুড়ে তেলের দাম আকাশ ছুঁয়ে যায়। পৃথিবী পুরো কাঁপে এই দুই দেশের আগুনে। আমেরিকা হুঁশিয়ারি দেয়, এখনই এই যুদ্ধ বন্ধ করো, গোটা পৃথিবীতে জ্বালানি সংকট পড়তেছে। এই হুমকি আমেরিকা দেওয়ার পর যুদ্ধ থামে। তারপর শুরু হয় আরেক নাটক। কুয়েত চায় তাদের $14 বিলিয়ন ফেরত। ইরাক বলে আমরা $9 বিলিয়ন দিতে পারবো। কুয়েত বলে তাহলে $10 বিলিয়ন দাও। ইরাক বলে $9 বিলিয়ন নিলে নাও, না নিলে এখান থেকে বের হয়ে যাও। এই $1 বিলিয়নের বিবাদই ভেঙে যায় চুক্তি। এরপর কুয়েত সীমান্ত খনন করে তেল তুলতে থাকে। ইরাক অভিযোগ তোলে কুয়েত গোপনে গোপনে তেল চুরি করছে। সাদ্দাম হোসেন তিনি আর সহ্য করতে পারেন না। প্রধানমন্ত্রীর তখতা উল্টে দিয়ে মাত্র 2 দিনে কুয়েত দখল করেন তিনি। জাতিসংঘ এখানে হস্তক্ষেপ করে ইরাককে সময় দেয় কুয়েত ছেড়ে দিতে, কিন্তু সাদ্দাম হোসেন বলেন, না আমরা ছাড়বো না। তারপর 34টি দেশ একজোট হয়ে হামলা চালায় ইরাকে। দিন রাত বৃষ্টির মতো চলতে থাকে বোমাবর্ষণ। সাদ্দাম হোসেন বুঝে ফেলেন এখন আর তাদের ক্ষমতা কুয়েতে থাকবে না। তখন তিনি কুয়েতের সকল তেলের কূপে আগুন ধরিয়ে দেন, মাইন পুঁতে দেন। সারা কুয়েত ডেকে যায় আগুন আর ধোঁয়ায়। তেল পুড়ে যায় ছাই হয়ে। শেষমেশ আমেরিকা কুয়েতকে মুক্ত করে। কিন্তু এরপরই সাদ্দাম হোসেন দেন এর থেকেও বড় ঘোষণা, তেল এখন থেকে আর ডলারে নয়, ইউরোতে বিক্রি হবে। এই একটি বাক্যতেই পুরো আমেরিকা কেঁপে ওঠে, কারণ বিশ্ব বাজারে ডলারের জরিপ ছিল তেলের দাপটের ওপরে। সাদ্দাম হোসেন ওনার এই সিদ্ধান্ত আমেরিকান অর্থনীতি আধিপত্যের ওপর হুমকি হয়ে দাঁড়ায়। এই ঘোষণার পর থেকেই সাদ্দাম হোসেন ওনার উপর পড়ে যায় পশ্চিমাদের নজর। তারা অভিযোগ তোলে এর থেকেও বড় সাদ্দামের কাছে আছে গণবিধ্বংসী অস্ত্র। এই অভিযোগে আমেরিকা আবারও আক্রমণ করে ইরাক। রাজধানী বাগদাদ ধ্বংস করে ফেলা হয়। সাদ্দাম হোসেনকে গোপন বাংকার থেকে টেনে বের করা হয়। তারপর আন্তর্জাতিক আদালতের নামে সাজানো বিচারে ফাঁসি ঘোষণা করা হয়। পরবর্তীতে জানা যায় ইরাকে কোনো গণবিধ্বংসী অস্ত্র ছিল না। সাদ্দাম হোসেন ওনার মৃত্যুর পর ইরাকে এক অন্ধকার যুগে প্রবেশ করে। নেতৃত্বহীন টুকরো টুকরো এক দেশ, যেখানে বসানো হয় পুতুল এক সরকারকে, যারা শুধু পশ্চিমাদের আদেশ মানে, যাদের হাত নয় ধরি নাড়ে বাইরে বসে থাকা কেউ। ইরাক যে একদিন পুরো বিশ্বের তেলের রাজা ছিল, আর আজ এক ধ্বংসস্তূপ, বিধ্বস্ত জাতির প্রতীক ছবি। সাদ্দাম হোসেন উনি এমন একজন লোক ছিলেন, ওনার একটি হুমকারি পুরো